স্টার্ট। ধন্যবাদ। স্টার্ট। হ্যাঁ, আমি অর্ক দাশগুপ্ত। এই সিনেমাটার নাম কি? ভবিষ্যতের খোঁজে। এই সিনেমাটা পরিচালনার দায়িত্ব আপনার? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এই সিনেমার প্রথম কথা যেটা, স্ক্রিপ্ট রাইটার বা স্টোরি রাইটারটাকে? আমারই স্টোরি। আপনার স্টোরি? হ্যাঁ, স্ক্রিপ্ট আমি এবং সুমিতা দাশগুপ্ত দুজনে লিখেছি। আচ্ছা। আর স্টোরিটা আমারই। আচ্ছা, আমারই লেখা একটা গল্প। এটা খুব অদ্ভুত ধরনের গল্প বাসার কারণ কি? আপনি অদ্ভুত কেন বলছেন এটাকে? না, এটা অদ্ভুতই। আচ্ছা, কেননা এই ধরনের কাজ বাংলায় হয়নি। হ্যাঁ, তবে এই ধরনের কাজ তো আমরা দেখি, বাংলাতেও এরকম কাজ করা যেতেই পারে। প্রচুর কাজ। হ্যাঁ হ্যাঁ, এরকম কাজ দেখবারও আমাদের অধিকার আছে, করবারও আছে, তো তাই জন্যই এরকম একটা কাজ করা। আর গল্পটার প্রেক্ষাপটটা শুধু একটু সময়টা এগিয়ে গিয়ে, কয়েক কোটি বছর এগিয়ে গিয়ে, তখনও মানুষ থাকবে, বাঙালি থাকবে। আমার গল্পে কিছু বাঙালিরাই স্ট্রাগল করতে করতে বেঁচে আছে আর কি। মানে পৃথিবীর যখন সমস্ত রসদ শেষ হয়ে যাচ্ছে, যখন আর হ্যাবিটেশন সম্ভব না, সেখান থেকে কিছু লোক মার্সে গিয়ে মুভ করেছে, সেখান থেকে তারা টাইটানে গেছে, মানে স্যাটার্নের একটা উপগ্রহ আর কি। সেখান থেকে তারা পাশের এই গ্যালাক্সি থেকে বিভিন্ন গ্রহে যেতে যেতে আমাদের এই গ্যালাক্সি থেকে পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডার একটা প্ল্যানেট, সেখানে গিয়ে থাকছে, যার নামটা, মানে আমাদের গল্পে যে গ্রহটার নাম বেসিক্যালি সিরিয়াম। সেই সিরিয়ামেও কিছু বাঙালি মানুষ রয়েছে এবং সেখানে তাদের সাথে কিছু এলিয়ান স্পিসিসও রয়েছে আর কি। তারা একসাথে কোহ্যাবিট করছে বেসিক্যালি, ঠিক আছে। তো আমাদের গল্প অনুযায়ী যে বাঙালিরা, তারা সবাই বাঙালি আর কি, যেসব মানুষ বেঁচে আছে, তো যারা সার্ভাইভ করে গেছে তারা সবাই বাঙালি। তো তাদেরকে আমরা গল্পে বঙ্গী বলে ইয়ে করছি আর কি। আর বাকি যে স্পিসিসটা রয়েছে, এলিয়েন স্পিসিস, সেটি হচ্ছে মার্কক্স তাদের নাম। তো তাদেরই মধ্যে দুটো মানুষ, দুজন পলিটিশিয়ান সেখানকার। বেসিক্যালি ওদের পলিটিক্সটা, ওখানকার একটা মেটাল মাইন, খুব এনরিচড মেটাল আছে একটা, জিলেনিয়াম বলে, তো সেটা নিয়ে ওদের মধ্যে একটা পলিটিক্স চলতে থাকে সবসময়। তাদেরই মধ্যে দুজন মানুষ, কেলাম এবং রুকি, দুজনেই বাঙালি। একজনের অরিজিন মার্স, একজনের অরিজিন হচ্ছে টাইটান। তো সেখান থেকে, না, একজনের অরিজিন হচ্ছে পৃথিবীরই একজন মানুষ আর কি। তো তাদের ভেতরকার একটা লাভ স্টোরি বেসিক্যালি। আমরা চাঁদে জমি কিনছি, সেটা কি সত্য? এটা একটা সময় তো কেনা হতেই পারে, এটা অবশ্যই সত্য। হ্যাঁ, এটা না, ভাবনা তো বহুদূর আগে, বহুদিন আগেই এগিয়ে গেছে। মানে আমাদের পৃথিবীর মতো একটা সময় তো পৃথিবীর রসদ শেষ হবেই। তো এরকম অনেক গ্রহই আছে যেখানে গিয়ে বসবাস করা সম্ভব। আর এরকম অনেকগুলো প্ল্যানেট অলরেডি আবিষ্কার হয়ে গেছে। অনেকগুলো আমাদের জানেন নিশ্চয়ই, যেগুলো পাওয়ারফুল টেলিস্কোপ আছে, কেপলার বা হেভেলস, এই ধরনের যেগুলো আছে, হ্যাভেলস টেলিস্কোপ, এরকম অনেকগুলো গ্রহ পাওয়া গেছে যেগুলো হ্যাবিটেশন সম্ভব। কিন্তু সেগুলো এতটাই দূরে আছে, এত আলোকবর্ষ দূরে আছে, যেখানে আমরা জীবিত অবস্থায় যেতে পারবো না। সেই জন্যই আমরা যেতে পারছি না। তো এটা তো অবশ্যই সম্ভব, এরকম গবেষণা তো সবসময়ই চলছে। ইনফ্যাক্ট আমাদের গল্পেও এরকম একটা ব্যাপার আছে আর কি। এখানে একটা টাইম ট্রাভেলের ব্যাপার আছে। আর এখানে এরকম একটা এই ক্রায়ো ওরিয়েন্টেড, মানে ক্রায়োপডের একটি ব্যাপার আছে, যেখানে একটি মানুষ বহু বছর ধরে একটা হাইবারনেশনের মধ্যে ছিল, সেখান থেকে সে আবার বেরিয়ে চলে আসে, তার প্রেমিকার কাছে যায়, এরকম আর কি ব্যাপারটা। বাঙালিদের জন্য, যাতে বাঙালিরা দেখে আমার গল্পে, তো যারা বেঁচে আছে তারাও বাঙালি। ইংরেজিতে কেন করতে হবে? ইংরেজির সাথে তো কোনো সম্পর্ক নেই, আমি তো এখানকারই বাঙালি। বেসিক্যালি এই যে ছবিটা আপনি করছেন, এটা মানে শুটিংটা কোথায় আপনি ম্যাক্সিমাম? এটা বিভিন্ন জায়গায় আমরা এরকমভাবে, এটা তো দেখুন পুরোটাই অপার্থিব বস্তুসমূহ, কোনোটা তো পৃথিবীর কোনো ব্যাপার নেই, তো পুরোটাই 100% সেট বিল্ড আপ করে করা হচ্ছে। বিভিন্ন লোকেশনে এরকমভাবে সেট বানানো হয়েছে, এক একটা জায়গায় গিয়ে গিয়ে আমরা শ্যুটটা করছি। আজ আমরা দক্ষিণ কলকাতার একটা জায়গায় রয়েছি, আবার ভবিষ্যতে আবার একটা অন্য কোনো জায়গায় যাবো, কলকাতারই কোনো একটা প্রান্তে, সেখানে গিয়ে শ্যুটটা করছি। এটা শুটিং প্ল্যানিংটা কত দিনের ইয়ে আছে? এটা আমাদের অ্যারাউন্ড ধরে নিন 20 দিন মতো হয়তো আমরা শ্যুট করবো টোটাল। ফুল শুটিংটা 20 দিনের সিনেমা? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এডিটিং টেবিলে। হ্যাঁ, তারপরে এডিটিং, কালার, ভিএফএক্স, এখানে অনেকটা ভিএফএক্সের ব্যাপার আছে, প্রচুর আর কি, প্রচুর এক্সেপশনালি বেশি। কারণ এটা পুরোটাই একটা স্পেস ট্রাভেল, মানে অ্যাকচুয়ালি আমরা গল্পটা একটা ট্রাভেলের মাধ্যমে দেখি। একটা স্পেসশিপে দুটি মানুষ যাচ্ছে, তাদেরই ট্রাভেলের মাধ্যমে আমরা দেখি, তারা ট্রাভেল করে যাচ্ছে, তাদেরই ফ্ল্যাশব্যাক চিন্তাভাবনা থেকে গল্পটা। ভিএফএক্স একটি বেঞ্জিন বলে একটি সংস্থা করছে, গ্র্যান্ড এফেক্টস, বেসিক্যালি গ্র্যান্ড এফেক্টসের ভিএফএক্স হবে। চন্দনদাকে আমরা আমার গল্পের যে পলিটিশিয়ান, যে খুব মানে যুবক অবস্থায়, ইয়াং অবস্থায় তার নিজের স্ত্রীর খুনের অপরাধে কোনোভাবে গ্রেপ্তার হয় এবং এই ক্রায়ো ইমপ্রিজনমেন্টে চলে যায়। এমন একটা ইমপ্রিজনমেন্ট যেখানে তার বয়সটা অনেক দিন ধরে থেমে থাকে, কিন্তু তারপরে সে সেখান থেকে বেরিয়ে আসে। চন্দনদা আমাদের এই যে পলিটিশিয়ান, ইয়াং পলিটিশিয়ান, যে বুড়ো হয়ে ফেরত আসে, তার ভূমিকাটাই চন্দনদা করছে। এখানে কী কী ধরনের চরিত্র দেখানো হচ্ছে? এখানে তো ম্যাক্সিমাম যেটা দেখতে পাচ্ছি আমরা,
প্রথমত সেটা তারা সবাই পলিটিশিয়ান বেসিক্যালি, মানে মানুষ যারা পলিটিশিয়ান তাদের মধ্যে এই দুটো স্পিসিসের মধ্যে পলিটিক্স রয়েছে, মানে দুটো পলিটিক্যাল গ্রুপ রয়েছে এবং তাদের মধ্যেও দুটো ফ্যাকশন রয়েছে আর কি। একটা ফ্যাকশন তার মধ্যে একটুখানি র্যাডিক্যাল মুভমেন্ট করে, একটা দল তাদের মধ্যে শান্তিপ্রিয়, মানে মানুষদের মধ্যেও এরকম একটা গ্রুপ রয়েছে যারা খুব শান্তিপ্রিয়, আবার একটা দল রয়েছে যারা খুব র্যাডিক্যাল মুভমেন্ট চাইছে, তারা অন্য স্পিসিসটাকে মেনে নিতে পারছে না। আবার ঠিক অপরপক্ষে ঠিক যে এলিয়েন স্পিসিসটা রয়েছে যেটার নাম মার্কক্স, তাদের মধ্যেও এরকম দুটো ফ্যাকশন রয়েছে যারা খুব র্যাডিক্যাল মুভমেন্ট করছে। বেসিক্যালি কত পার্সেন্ট এই মাইন্ডটা দখল করা যাবে সেটা নিয়ে ওদের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে সবসময়। অন্য গ্রহেও পলিটিক্স, হ্যাঁ একই পলিটিক্স তো থাকবেই, আর বাঙালি পলিটিক্সে এগিয়েই থাকবে। এটা নোন আননোন সেটা তো বাকিরা না, অনেকেই চেনেন যারা যারা করছে। চন্দন সেন, পুষণ দাশগুপ্ত, রশ্মি ঘোষ, জ্যোতি দাশগুপ্ত, সব যে কজন আছে মোটামুটি সবাই, এটা তো দর্শক বিচার করবে তাদের কাছে নোন কি আননোন। চন্দন সেন লিড যারা করছে তারা তো তিনজন, পুষণ দাশগুপ্ত, চন্দন সেন আর রোশনি, তিনজন আছে। হ্যাঁ লিড তো আমি তো ওদেরই লাভ স্টোরি বেসিক্যালি, ওর একটি বয়স্ক ভার্সন। হ্যাঁ 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 হ্যাঁ। কত মিনিটের? এটি প্রায় 2 ঘন্টার ছবি, একটি প্রায়। হ্যাঁ এটা আমরা বড় পর্দার জন্যই বানিয়েছি, আমরা বড় পর্দাতেই এটি দেখব। কবে এটা মোটামুটি আপনারা প্ল্যানিং? আমাদের খুব প্ল্যানিংটা তো ছিল এই বছর শীতকালে রিলিজ করবার, কিন্তু এটা একটা কয়টা হেক্টিক জব অ্যাকচুয়ালি। এটা অনেক ভিএফএক্স, প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার, এক্ষুনি বোঝাটা খুব মুশকিল। তাও আমার ধারণা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আমরা হয়তো রিলিজ করতে পারবো, যদি সময়ের মধ্যে সব কাজ শেষ করতে পারি আমরা। হ্যাঁ আশা করছি তার মধ্যে। আর কিছুটা তো ইন্সপিরেশন আছে, সেটা থেকে ইন্সপায়ার হয়ে গল্পটা না, তবে অবশ্যই একটা ওয়ান অফ দ্য ফেভারিট তো সেটা, বা আরও যা দেখেছি, হ্যাঁ হ্যাঁ যা আরও যা দেখেছি সেগুলো থেকে তার ইন্সপিরেশন আছেই। যা এই ধরনের সিনেমা আমরা বা পড়েছি, বা আমার ইন্সপিরেশন যদি বলেন তো খুব সায়েন্স ফিকশনে আমার মেন ইন্সপিরেশনটা হচ্ছে জুলে ভার্ন। হ্যাঁ আমার খুব জুলে ভার্ন পড়বার একটা ছোটো থেকেই এত পড়েছি সায়েন্স ফিকশন, তো সেটার প্রতি একটা অ্যাট্রাকশন আমার শুরু থেকেই আছে, দেখার থেকেও বেশি পড়েছি। আপনি দেখবেন জুলে ভার্ন যা লিখেছে তাই হলিউডেও আপনি যদি যাই দেখেন সেগুলোই সব করেছে ওরা ভালোভাবে, সেগুলো করেছে। ওই 20,000 লিগস আন্ডার দ্য সি বলুন, বা জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বলুন, যা আছে ওদের, জার্নি টু মুন, তারপরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, প্রচুর ওরা তো সবই করেছে এরকম। তো আমার ফেভারিট জিনিস এটা না, এটা বলে নতুন ধরনের একটা সিনেমা, এই ধরনের সিনেমা বাংলায় নেই। গ্রহের মধ্যে টাওয়ার, এই ধরনের কাজটা, এখানে একটা পলিটিশিয়ান, এই যে ব্যাপারটা কীরকম একটু অন্যরকম ভাবছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার অভিনয়টা কীরকম লাগছে, বা এই চরিত্রে আপনাকে বাছার জন্য আপনি কতটা নিজেকে সেইভাবে প্রস্তুতি করে? না, প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলায় যথেষ্ট পরিমাণ সায়েন্স ফিকশনের ব্যবস্থা থাকলেও সায়েন্স ফিকশন নিয়ে এখানে ছবি প্রায় হয় না। অনেক দিন আগে পাতালঘর হয়েছিল, সৌভাগ্যবশত তাতেও আমি একটি ছোট চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। এখানে চরিত্রটি বড়ই, এরা খুব যত্ন করে করার চেষ্টা করছে, কিন্তু এই ধরনের ছবির জন্য যে প্রযোজকদের থাকা উচিত, যে ধরনের প্রযোজক পাওয়ার উচিত এই ধরনের ছবির জন্য, আনফর্চুনেটলি এরা সেটা পায়নি। কিন্তু তাতে এদের কাজকর্মের কোনো খামতি আমি দেখিনি। মানে যতটা সম্ভব চেষ্টা করে যাতে ছবিটা বিশ্বাসযোগ্য হয়, কারণ এত ফিউচারিস্টিক ছবি, তার জন্য যে গবেষণা প্রয়োজন, তার জন্য যে মানে ভাবনা চিন্তা প্রয়োজন, সেটা এই ছবিতে ভীষণ রকমভাবে আছে। এবং তারই সঙ্গে সঙ্গে একটা গল্পও আছে, চমৎকার গল্প। এই সবটা মিলিয়ে জুলিয়ে আমার মনে হয় যে এই ছবিটি যদি ওরা শেষ করতে পারে, ফাইনালি শেষ করতে পারে, তাহলে বাংলাতে একটা ভালো সায়েন্স ফিকশন হলেও হতে পারে। আপনার কাজ করতে গিয়ে কেমন মনে হচ্ছে? আমি তো বললাম যে এরা সঙ্গে নিজেকে কীভাবে সাজিয়ে তুলছেন, বা না দেখুন স্ক্রিপ্টিং বা শোয়িং, মানে ডায়ালগসগুলো দেখুন, এরা, আমি আবার বলছি, এরা ভীষণই চেষ্টা করছে, কিন্তু সমস্যা হলো যে এই ধরনের ছবির জন্য যে বাজেট দরকার লাগে,
সেই বাজেটটা এরা পাচ্ছে না। ফলত এদের অনেক কিছু অ্যাডাপ্ট করতে হচ্ছে, এবং তা সত্ত্বেও এরা যে যত্ন নিয়ে করার চেষ্টা করছে, তাতে আমার নিজের মনে হচ্ছে এরা যদি ভবিষ্যতে ছবিটা শেষ করে উঠতে পারে এবং সাকসেসফুল হয় তাহলে, এবং রিলিজ করতে পারে। ছবি আজকাল বানানো আর রিলিজ করার মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তো যদি এগুলো সব ঘটে তাহলে বাংলা একটা ভালো ছবি পেলেও পেতে পারে। তোমার নাম? আমার নাম চৈতি দাশগুপ্ত। আচ্ছা, এই সিনেমায় তুমি কি ক্যারেক্টার? এই সিনেমায় আমার ক্যারেক্টার হলো ইলোনা চক্রবর্তী কার্টল, যে একজন অ্যাস্ট্রোনট। বেসিক্যালি সে একজন স্পেসশিপের পাইলট, সাথে একজন তার একটা সঙ্গী আছে। সেই সঙ্গীকে নিয়ে সে এক প্ল্যানেট থেকে আরেক প্ল্যানেটে কিছু রিসোর্সেস ট্রান্সফার করে, এরকম একটা। তুমি অভিনয় জগতের মেয়ে না, এটা তোমার ফার্স্ট? এটা বড় কাজ হিসেবে আমার ফার্স্ট এটা ফিচার ফিল্ম। এর আগে মিউজিক ভিডিওর কাজ করেছি, মিউজিক ভিডিও ছাড়া আর সেরকম বড় কাজ আমি করিনি এর আগে। এই ছবিতে তোমার মিউজিশিয়ান হিসেবে একটা বড় কাজ আছে। হ্যাঁ, অফকোর্স। তুমি কি ধরনের কাজ করছো, বিজিএম না অন্য ধরনের? আমি সব রকমই করি, আমি বিজিএমটাও করছি, তার সাথে আমি মেনলি মিউজিশিয়ান, তো ভোকালটাও আমারই, ভোকালিস্টও তার সাথে। গান কি আছে সিনেমায়? হ্যাঁ হ্যাঁ, দুটো গান আছে। দুটো গানই তোমার? না না, আমার না, অফকোর্স না, একটা আমার। বেসিক্যালি আমাদের মিউজিকটা জুলিয়ান 13 নামে একজন ব্যান্ড করছে, আমি একটা গান করছি, আর একটা গান অন্য একজন করছে। আমি একটু শুনতে পারি গানটা এখন শোনানোটা একটু উইদাউট রিলিজ গান শোনাটা, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমার একটু জেনে নিতে হবে ক্যান উই ডু দ্যাট, সেটা আমায় জেনে নিতে হবে। চলো। ওকে, দুটো লাইনই গাইছি। হাজার হাজার আলো আর হাজার আলোক বর্ষ, হাজার হাজার সভ্যতা নিয়ে হাজার হাজার গ্রহ, নেই ধার্মিক কাস্তরণ, নেই রামায়ণ বেদ পুরাণ, তবু সময়ের চাদরে ফিরে ফিরে আসে সিরিয়াম। নেই বিশ্বাস অনুভূতি, নেই প্রান্তিক বর্তমান, মহাশূন্যের আসরে ফিরে ফিরে আসে সিরিয়াম। সিরিয়াম গ্রহটাকে নিয়ে কাজ করা বলে? হ্যাঁ, এর মধ্যে সিরিয়াম। হ্যাঁ, এই সিনেমাটা মেনলি সিরিয়াম গ্রহটাকেই কেন্দ্র করে, তো সেটা নিয়ে গানটা। তোমার কি মনে হচ্ছে সিনেমাটা কতটা ফ্রুটফুল হবে, কতটা মানব সম্মুখে আমাদের সমাজে কতটা রেজাল্টেন্ট হবে, গ্রহণযোগ্যতা? এটা এ ধরনের কাজ আমরা হলিউডে দেখেছি অনেক, কিন্তু এ ধরনের কাজ অ্যাকচুয়ালি আমার মনে হয় সবারই ভালো লাগবে। একটা জার্নির ওপরে গল্প, একটা সাইফাই গল্প, একটা অনেক পরবর্তী একটা পৃথিবীর গল্প, এর মধ্যে সব রকম ইমোশন আছে, এখানে রোম্যান্স আছে, একজনের কিংবা মিস্ট্রি আছে, সাসপেন্স আছে, অ্যাকশন আছে। তো হ্যালো, আমার নাম বৈশাখী রয়, আর আমি এই কাজটাতে ননি বলে চরিত্রটি করছি। আর অর্কদার সাথে আমার আলাপ হয়েছে এই কাজের সূত্রেই। আশা করি কাজটা করার পরে আমি ভাববো যে হ্যাঁ, একটা অনেক বড় কাজের সাথে আমি যুক্ত হয়েছি, কাজটা খুব ভালোভাবে করার চেষ্টা করব আশা করি। আর হোপসো যে দেখা যাক কি হয়, আস্তে আস্তে শেষটা কি দেখা যায়, এখনও পর্যন্ত কিছু বলতে পারবো না। এর বাদে আমি এটাই আমার শেষ কথা যে আমার চরিত্রটা হচ্ছে এখানে আপনার ননি বলে একটি ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা আমি প্লে করছি, যে হচ্ছে ইনভেস্টিগেশন করছে, যে রুকির যে মার্ডারটা হয়েছে সেটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করছে, সেটাই আমার চরিত্র। বাদবাকি এখন কিছু বলার থেকে আপনাদের ভালো হবে যে আপনারা পরে কাজটা দেখুন, তখন বাকিটা বুঝুন, তখন আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। কাজটা আজকে প্রথম দিন আমি জাস্ট করব, এখনও করা স্টার্ট করিনি, তো শুরু করি, তারপরে আপনাদেরকে আমি বলতে পারবো যে আমরা কী ফিল। হ্যাঁ, আমার নাম স্নেহম। আমি আপাতত বলা যেতে পারে একজন অভিনেতা, এবং তার পাশাপাশি পড়াশোনা করছি। এই আমার চরিত্রের নাম হচ্ছে লেড, এবং সে হচ্ছে মূলত একজন এলিয়েন। মানে এখন আমাকে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেরকম নয় বিষয়টা আর কি, অনেক কিছু পড়বে, অনেক কিছু হবে। তো আমার চরিত্রটা হচ্ছে আজ থেকে প্রায় অনেক কোটি কোটি বছর পরের একটা চরিত্র, তখন আর কি হিউম্যান এক্সিস্টেন্স সেই অর্থে নেই,
এবং লেড একটা চরিত্র যে আর কি আমাদের যে মূল মানে ওয়ান অফ দ্য প্রোটাগনিস্ট তার সঙ্গী বা তার বন্ধু, এটুকুই বলতে পারে এখনও অবধি। আশাবাদী তো আছি, কারণ বাংলায় তো এরকম খুব একটা কাজ হয় না, তার পেছনে অনেক কারণ আছে যে বাংলায় সেই বাজেট নেই বা যাই হোক, কিন্তু তা সত্ত্বেও যে এরকম একটা সাহস, মানে এরকম একটা ছবি করছে অর্কতারা মিলে, এটা ইটস রিয়েলি ব্রেভ। মানে এরকম একটা অর্কতার সাথে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে একটা কাজ করেছি পয়লা বৈশাখে, কী চরিত্র আমি এখন বলছি না, পরে বলবো। মানে খুবই মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। অর্কতা ইজ মানে টাস্ক মাস্টার যাকে বলা যেতে পারে। হি ইজ সামওয়ান লাইক দ্যাট, হি নোজ হাউ টু গেট ওয়ার্ক আউট অফ ইউ। তো হ্যাঁ, এবং এই কাজটা ওরমভাবেই হচ্ছে, খুব মানে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ, একদম লড়ে যাচ্ছে লোকটা। তো হ্যাঁ, এটাই। স্নেহম। আচ্ছা, পুরো নাম বলছি। আমি কথা বলতে চলেছি ভবিষ্যতের খোঁজে, পরিচালনায় অর্ক দাশগুপ্ত। এই গল্পটির যে চরিত্রটি আমি করছি সেটি হচ্ছে রুকি চরিত্রটি আমি বিশেষ এখন বলবো না, যেহেতু পুরো যে আপনারা যেটা দেখতে চলেছেন সেটি একটি সায়েন্স ফিকশন, যেটা বাংলায় হয়তো এখনও হয়নি, মানে হয়তো কেন বলছি আমি, এখনও হয়নি বাংলায়। সুতরাং চরিত্রটা যদি আমি এখনই কিছুটাও বলি সেটা অনেকটাই বলা হয়ে যাবে আর কি। সুতরাং রুকি চরিত্রটি ভীষণ একজন স্বনির্ভর, প্রচণ্ড আত্মবিশ্বাসী, অনেকটা রানী বলতে পারেন, কিন্তু অন্য রকম রানী। সুতরাং এইরকমই একটি চরিত্র আর কি রুকি। এখানে অর্কর সঙ্গে তোমার এইবার প্রথম কাজ না এর আগেও করেছো? এটাই আমার প্রথম কাজ অর্কদার সঙ্গে। আচ্ছা, কি মনে হচ্ছে নিজেকে চরিত্রের সঙ্গে কতটা অ্যামালগামেট করতে পারছো? আমি প্রথম যখন গল্পটি পড়েছি, আমি যখন স্ক্রিপ্টটা পড়েছি প্রথমেই, তখনই আমার মনে হয়েছিল যে এরকম আমি কোনোদিন এর আগে হয়তো পড়িনি বা কিছুই, মানে এরকম হয়তো আমি কিছু দেখেছি সেটা হলিউডে হয়তো, কিন্তু এখানে বাংলায় আমি দেখিনি। সুতরাং আমি ভেবেইছিলাম যে যদি কাজটি আমি করতে পারি তাহলে আমার থেকে বড় খুশি আর কেউ হবে না। এবং অর্কদা আমাকে রুকি চরিত্রটির জন্য বেছেছেন, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ অর্কদাকে। বাংলা ছবি দর্শকদেরকে কি বলবেন? বাংলা ছবি দর্শকদের এটাই বলবো যে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা নতুন জিনিস তারা দেখতে চলেছেন, এবং যে সকল মানুষ সায়েন্স ফিকশন ভালোবাসেন তাদের তো অসাধারণ লাগবেই। যারা হয়তো এর আগে দেখেননি সায়েন্স ফিকশন, হয়তো অনেকেই আছেন আমাদের বাংলায় যারা হলিউড মুভি হয়তো খুব কম দেখেন, সুতরাং বাংলায় যখন তারা এই জিনিসটা দেখবেন, এই কাজটা দেখবেন, তখন অসাধারণ লাগবে।